মা, একটা কথা বলছি। বাবা মারা গেল কতদিন হয়ে গেল। সেই ছোট থেকে তুমি লোকের বাড়িতে গিয়ে কাজ করেছো, আমাকে বড় করিয়েছো, লেখাপড়া শিখিয়েছো। এখন তো আমি বড় হয়ে গেছি মা, আমিও তো কাজ করতে পারি। ঠিক আছে, তা কি কাজ করবি শুনি? 12 ক্লাস পাশের মেয়েকে কে চাকরি দেবে? আমার মতো লোকের বাড়িতে কি ঝিয়ের কাজ করবি? হ্যাঁ, তো কি খারাপ আছে এতে? তুমিও তো একই কাজ করে আমাকে বড় করেছো। হ্যাঁ, কিন্তু আমি এটা চাই না যে তুই একই কাজ কর। আরে আমি তোকে রোদে বেরোতে দিই না, যাতে তোর গায়ের রং যাতে কালো না হয়ে যায়। দেখিস কোনো বড় লোকের ছেলে দেখেই আমি তোর বিয়ে দেব। আমি তো ছোটবেলা থেকেই তোমার এই কথা শুনে আসছি। তা বিয়েটা দেবে কি করে শুনি? দেব, ঠিকই দেব, যাতে তুই সারা জীবন আরাম করে বসে খেতে পারিস। তোকে যাতে আমার মতো ঝিয়ের কাজ করতে না হয়। কথা না বাড়িয়ে হালুয়াটা দে। নিজের মা কল্পনার এই কথা শুনে ঈশা হাসতে লাগে। স্বামী মারা যাওয়ার পর কল্পনা দেবী খুব কষ্ট করে নিজের একমাত্র মেয়ে ঈশাকে লালন পালন করে বড় করেন। আর এখন ওর বিয়ের চিন্তায় কল্পনা দেবী খুবই চিন্তিত ছিলেন। এর কিছুদিন পর ঈশা, আমি মাইনে পেয়ে গেছি, তাই বাজার যাচ্ছি একটু রেশন আর বাজার নিয়ে আসতে। ঠিক আছে মা। তোর কি কিছু লাগবে তো বল। হ্যাঁ, একটা বড় লেহেঙ্গা নিয়ে এসো, মিনিমাম 5-7 লাখ টাকা দাম। এইভাবেই মা মেয়ের দিন কাটতে থাকে। এর 1 মাস পরে যখন কল্পনা আবার বাজার যাওয়ার জন্য তৈরি হলো। ঈশা, আমি বাজারে যাচ্ছি, 1 গ্লাস জল দে মা। জল পরে খাবে, আগে এটা দেখো। এই বলে ঈশা একটা নতুন ব্লাউজ তার মায়ের দিকে বাড়িয়ে দেয়, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। কিছুদিন আগে কল্পনা দেবীর মালকিন ওকে একটা শাড়ি দিয়েছিল, যার ব্লাউজ ছিল না, তাই ঈশা ওর একটা ব্লাউজ বানিয়ে দিল। এটা তো খুব সুন্দর হয়েছে, দে জল দে মা। জল পরে আগে এই শাড়ি ব্লাউজটা পরে দেখাও তো মা, কেমন লাগছে। এই বলে ঈশা এক প্রকার ধাক্কা দিয়েই ওর মাকে একটা ঘরের মধ্যে পাঠিয়ে দেয়। আর কল্পনা দেবী যখন ওই শাড়িটা পরে বেরোলো, তখন ওনাকে সত্যিই সুন্দরী লাগছিল। বাহ মা, তোমাকে তো একদম হিরোইন লাগছে। সত্যি? তাহলে বাবা আমি শাড়িটাকে একটু যত্ন করে রাখি, বিয়ে টিয়েতে যেতে কাজে লাগবে। হ্যাঁ, সামলে রেখো, কিন্তু আজকে তুমি বাজারে এইটা পরেই যাও। আরে পাগল নাকি? লোকেরা কি বলবে? লোকেরা কি বলবে সে চিন্তা তোমায় করতে হবে না, যাও তো তুমি, তোমাকে দারুণ লাগছে। এক কাজ কর, তুইও রেডি হয়ে নে, দুজনে একসাথে যাব, দেখতে একদম বড় লোকদের মতো লাগবে। কল্পনা দেবীর এই কথা শুনে ঈশা হেসে নিজে রেডি হতে চলে গেল। এরপর যখন ওরা রেডি হয়ে বেরোলো, ওদের দুজনকে খুবই সুন্দর লাগছিল। কল্পনা দেবী একটা ঠেলা থেকে যখন সবজি কিনছিলেন, তখনই ওদের পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে যায়, আর তাতে কল্পনা দেবীর একটু ধাক্কা লাগে। কল্পনা দেবীর চিৎকার শুনে গাড়ি থেকে একটা মা আর ছেলে বেরোয় আর কল্পনা দেবীকে সাহায্য করে। কাকিমা, বেশি লাগেনি তো? আরে অনিকেত, এটা কি করলি? দিদি আপনি ঠিক আছেন তো? না না, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। ভগবানকে ধন্যবাদ যে আপনার বেশি আঘাত লাগেনি। আসলে হয়েছে কি, আমার ছেলে গত মাসেই গাড়িটা কিনেছে, সবে চালানো শিখছে তো, ক্যাশেই নিয়েছে, কিন্তু লোন টোনের ঝামেলা নেই। ও আচ্ছা, এটা তো ভালো কথা। তো গাড়িটা কত পড়লো? পুরো 15 লাখ। আপনাদের কাছে কোন গাড়ি আছে? আসলে আমি আর আমার মেয়ে ঈশা কেউই গাড়ি চালাতে জানি না, তাই রাখি না, না হলে রাখতে কি। আচ্ছা আচ্ছা, কেমন আছো মা? নমস্কার, আমি ঠিক আছি আন্টি। খুব ভালো মেয়ে আপনার। দিদি, এর বিয়েটির ব্যাপারে কিছু ভেবেছেন? হ্যাঁ, সে তো ছেলেদের লাইন আমার বাড়িতে পড়েই আছে। আর দেখুন না আমার মেয়ে কত সুন্দরী, তার উপর আমার একটা মাত্র মেয়ে। হ্যাঁ ঠিকই বলেছেন, আপনি আপনার নাম্বারটা দিন না, ফোনে কথা হবে। হ্যাঁ হ্যাঁ আন্টি, লিখুন না। ঈশা নিজের ফোন নাম্বারটাই দিল, কারণ ওর মায়ের কাছে কোনো ফোনই ছিল না। কিছুক্ষণ কথা বলার পর কল্পনা আর ঈশা ওখান থেকে চলে গেল। কিরে বাবা, মেয়েটাকে তোর কেমন লাগলো? ওই মেয়েটা খুব সুন্দরী ছিল মা। আমি তো সেটাই বলছি, ড্রেস দেখে তো মনে হলো খুব বড় লোকের মেয়ে, তারপরে একমাত্র মেয়ে, অনেক বেশি পণও পাওয়া যাবে, আর শেষে সবকিছু তো তোরই হয়ে যাবে। কি বলিস? হ্যাঁ মা, কথাটা কিন্তু তুমি ভালোই বলেছো। তাহলে বল, কথা এগোবো? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি কিসের। অনিকেত তো ঈশার সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে পণের লোভে ওরা মা ছেলে দুজনেই লাফাচ্ছিল। ওইদিকে সন্ধেবেলা ঈশার বাড়িতে কি দরকার ছিল মা এত মিথ্যা বলা? আরে তুই চুপ কর, ভাব না যদি ওই ছেলের সাথে তোর বিয়ে হয়ে যায়, সারা জীবন রানী হয়ে থাকবি। কিন্তু মা, ওদেরকে দেওয়ার মতো আমাদের কাছে কি বা আছে? আরে চুপ কর, একবার বিয়ে হয়ে গেলে ওরা আর কি করবে? কিন্তু মা, তুমি তো জানো আমি কেশবকে ভালোবাসি, তুমি তো একবার আমাকে জিজ্ঞেস করবে। কে কেশব? ওই মঙ্গলের ছেলেটা? ছোট একটা কৃষকের ছেলেকে বিয়ে করে তুই কি বা পাবি জীবনে? শুনলি না, ওই ছেলেটা 15 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছে, তাও আবার নগদ। আমি সিদ্ধান্ত করেই নিয়েছি, তোর বিয়ে ওই ছেলের সাথেই দেব। এই বলে কল্পনা দেবী ওখান থেকে চলে যায়, আর ঈশা কাঁদতে শুরু করে, কারণ ঈশা আর কেশব একে অপরকে খুব ভালোবাসতো। কিন্তু ঈশার মুখে কেশবের নাম শুনলেই কল্পনা দেবী রেগে যেতেন।
কিছুদিন পরে কল্পনা দেবী চালাকি করে ঈশা আর অনিকেতের আশীর্বাদ করিয়ে দেন, যাতে ঈশা আর কেশবের মন ভেঙে যায়। এরপর দিদি, তাহলে বিয়ের দিনটা ঠিক করে নেওয়া যাক। হ্যাঁ দিদি, আমিও এটাই বলতে চাইছিলাম। আচ্ছা তাহলে ঠিক আছে, চলুন একটু লেনদেনের কথা বলে নিই। দেখুন দিদি, গাড়ি তো আমরা সবেমাত্র নিয়েছি, সমাজে তো আমাদের একটা নাম আছে না? তাই আপনি শুধু ঈশাকে 10 লাখ টাকার একটা লেহেঙ্গা দেবেন আর 10 লাখ টাকা ক্যাশ দিয়ে দেবেন, তাতেই হবে। এরপর কল্পনা দেবী আর রাস্তা না পেয়ে হাত জোর করে অনিকেত আর তার মাকে সব সত্যি কথা বলে দেয়। আর সবকিছু শুনে লোভী অনিকেত ঈশাকে আর বিয়ে করতে চাইল না, আর বিয়ে ভেঙে দিল। এখন ঈশার সাথে সাথে কল্পনা দেবীও দুঃখী হয়ে গেলেন। নিজের মেয়ের বড়লোকের বাড়িতে বিয়ে দেওয়ার স্বপ্ন ভেঙে গেল। মা, আমি প্রথমেই বলেছিলাম মিথ্যে প্রাসাদ বেশি দিন টেকে না। এটা বা আমি কি খারাপ চেয়েছিলাম? এই না যে তোর বিয়ে একটা বড় লোকের সাথে হয়ে যাক, কিন্তু এই বড় লোকেরা বড় লোক হয়েও কত লোভী হয়। চুপ করো মা, ভগবান সব ঠিক করে দেবেন। তুই এক কাজ কর, তুই কেশবকেই ডেকে আন, ওর সাথেই তোর বিয়ে দিয়ে দেব। এই শুনে ঈশার মুখে হাসি ফুটে ওঠে। সন্ধেবেলা যখন কেশব আসে তখন কল্পনা দেবী ওকে সবকিছু বলে দেয়। মা, আপনি চিন্তা করবেন না, আমার 1 টাকাও পঞ্চায় না। আর মা, আজকে থেকে আমিই আপনার ছেলে, তাই বিয়ের পর আপনি আমাদের সাথেই থাকবেন। কেশবের কথা শুনে কল্পনা দেবীর নিজের ভুল ভেঙে যায়। কল্পনা দেবী কেশবকে খুব আশীর্বাদ করে আর পণ্ডিতকে ডেকে ওদের বিয়ের দিন ঠিক করে নেয়। 1 মাস পর বিয়ের দিন ঠিক হয়। তারপর একদিন কল্পনার বাড়িতে এক বুড়ি ভিক্ষা চাইতে আসে। মা, কিছু খাবার মিলবে? হ্যাঁ মা, আপনি বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। বুড়ি ভিখারি খাবার খায় আর গ্লাসে রাখা জলও পান করে। তোমাকে অনেক ধন্যবাদ মা, তুমি একজন ভিখারিকে খাবার খাইয়েছ। কোনো ব্যাপার না মা, আমার মেয়ের সামনের মাসে বিয়ে, তুমি একটু আশীর্বাদ করো। হ্যাঁ মা, আমি তোমাকে আশীর্বাদই দিতে পারি, কোনো উপহার নয়। তবে হ্যাঁ, একটা কথা আছে। হ্যাঁ বলো না মা। তোমার কুয়োর জলটা একটু খার আছে, তাই একটু খুঁড়িয়ে নাও। তোমার মেয়ের বিয়ের আগেই করো, যাতে অতিথিরা মিষ্টি জল খেতে পারে, আর তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা। এই বলে বুড়ি ভিখারি ওখান থেকে চলে গেলেন। ওইদিকে ঈশা এই কথা কেশবকে বললে কেশব কোদাল নিয়ে কুয়ো খুঁড়তে চলে আসে। সে যখন কুয়ো খুঁড়তে লাগলো তখন ওর কোদাল কিছুতে ধাক্কা খাচ্ছিল। ও যখন মাটি সরালো তখন দেখলো যে মাটির নিচে সোনার মোহরে ভরা একটা কলসি। চমৎকার হয়ে গেল, চমৎকার। উনি কোনো ভিখারি ছিলেন না, উনি স্বয়ং দেবী মা ছিলেন। এখন আমি আমার মেয়ের বিয়ে ধুমধাম করে করব। কল্পনা দেবী ওখান থেকে 10 লাখ টাকা দিয়ে ঈশার জন্য একটা লেহেঙ্গা বানায় আর একটা গাড়ি কিনে কেশবকে গিফটে দেয়। মা, আমার এত দামি গাড়ি চাই না। তোমার দরকার নেই তো, আমাদের তো আছে। আরে বাবা, 10 লাখ টাকার লেহেঙ্গা পরে আমার মেয়ে 20 লাখ টাকার গাড়িতে তো বসবেই। আর হ্যাঁ, ওই অমৃতা দেবীর বাড়িতেও যাব মিষ্টি দিতে। অনিকেত আর অমৃতা দেবী ঈশার 10 লাখের লেহেঙ্গা দেখে অবাক হয়ে যায়, আর সাথে 20 লাখের গাড়ি দেখে নিজের কপাল চাপড়াতে থাকে। আর নিজেদের স্বপ্ন পূরণ হওয়ার জন্য ঈশা আর কল্পনা দেবী খুব খুশি ছিলেন। ওং ভুং ভং ফট ফট টিকটিকাই নমঃ, ফট ফট শট ছট ছট ফট। এই নাও, এই কাপড়টা এখন হয়ে গেছে জাদু কাপড়। কিন্তু মা, এটা তো কালো কাপড়। আরে বোকা মেয়ে, এই কাপড়ে আমি কালো জাদু করেছি, তাই কাপড় তো কালোই হবে। আরে ওকে ক্ষমা করে দিন, ও বাচ্চা মানুষ তো। দিন দিন কাপড়টা আমার হাতে দিন। আমি বলছিলাম কি, এই কাপড়টা দিয়ে আমার কাজটা হবে তো, হয়ে যাবে তো? কি মায়ার কালো জাদুর ওপর সন্দেহ? দে, শিগগিরই ফিরিয়ে দে কাপড়। না না না, দিন দিন দিন, আমি নিয়ে যাচ্ছি না। না, আমি একটু সন্দেহ করেছিলাম। জয় হোক মায়া মায়ের, জয় হোক জয় হোক। এরপর বিনীতা তার মেয়ে রবিনার হাত ধরে যখন ওই ভয়াবহ ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই মায়াদেবী তার হাতের লোহার বাটিটা মেঝেতে জোরে জোরে মারতে লাগলো। বোঝাই যাচ্ছিল যে মায়াদেবী খুব রেগে গিয়ে ওই বাসন বাজাচ্ছিলেন। ক্ষমা করে দিন মা, আমি তো দক্ষিণা নিয়ে এসেছি, কিন্তু রেখে দিতে ভুলে গেছি। ক্ষমা করে দিন মা। এই দিচ্ছি। এরপর বিনীতা একটা নোটের বান্ডিল বার করে মায়াদেবীর বাটিতে রেখে দিল, আর এরপর উনি চুপচাপ করে রবিনাকে নিয়ে বাইরে চলে আসেন। কে ছিলেন এই মায়াদেবী, আর রবিনাকে এই কালো কাপড়ই বা তিনি কেন দিলেন? আর সত্যি কি ওই কাপড় জাদুর ছিল? এই সব প্রশ্নের উত্তর জানার আগে আমরা জেনে নিই যে এই বিনীতা আর রবিনা কে ছিলেন, আর কালো কাপড়ই তাদের কেন দরকার ছিল।
মা দেখো না, ওকে আজকেও আমার থেকে সুন্দর লাগছে। তোমার ওই মুলতানি মাটি লাগিয়েও আমার কিছুই হলো না। আচ্ছা তাহলে চল আমার সাথে, আজকে আরো ভালো কিছু বানাবো। পাশের বাড়ি কাকিমা বলছিল যদি পাকা কলাতে। না মা, বাদ দাও, এসবে কিছুই হবে না। যদি কিছু করতেই হয় তবে আমার সাথে না, ওই রিনার সাথে করো গিয়ে। হ্যাঁ মানে আমি ওর সাথে কি করব? এমন কিছু যাতে ওকে দেখতে একদম বিচ্ছিরি হয়ে যায় আর সবাই আমাকে সুন্দরী বলে, বুঝলে? মিনা রবিনার ছোট বোন ছিল, কিন্তু সৎ। 1 বছর আগে বিনার বাবা কেদারবাবু মারা যাওয়ার আগে রিনার দায়িত্ব রবিনার কাছে দিয়েছিল। এতে তো ভাবনার কি আছে মা? আমরা কিন্তু আমাদের সাথে ওকে রাখবো না। আরে বুদ্ধি দিয়ে কাজ কর, ফ্রিতে কাজের লোক পাওয়া যাচ্ছে, তাহলে রাখবো না কেন? আর এমনিতেও তোর বাবা আগে থেকেই মাথা খাটিয়ে সব ব্যবস্থা করে রেখে গেছেন। নিজের অর্ধেক সম্পত্তি ওর নামে করে গেছেন, তাই সব সম্পত্তি নিজের হাতে না আসা পর্যন্ত ওই মেয়েকে তো রাখতেই হবে, বুঝলি? এইভাবেই রিনা নিজের সৎ মা আর বোনের সাথে একই বাড়িতে থাকতে লাগলো। কিন্তু বাড়িতে ওর অবস্থা একটা কাজের লোকের মতোই ছিল। সারাদিন ও বাড়ির সমস্ত কাজ করত, তাও ভরপেট খাবার পেত না। বাকি সুখ সুবিধার সে তো কোনোদিন আশাই করেনি। কিন্তু এসব সত্ত্বেও রিনাকে যে একবার দেখে নিত, সে ওর প্রশংসা করেই যেত। আর ঠিক এই ব্যাপারটাই রবিনার হিংসার কারণ ছিল। মা, আমার কাছে পরিষ্কার কথা, আমার বার্থডে পার্টির আগে রিনার চেহারা যাতে নষ্ট হয়ে যায়, তাতে তুমি ওর মুখে গরম তেল ঢেলে দাও বা ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও। না রে মা, আমাদের ইচ্ছা থাকলেও আমরা এটা করতে পারবো না, কারণ উকিলবাবু কি বলেছেন তোর মনে আছে তো? আমাদের কাছে থাকাকালীন ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা সম্পত্তির ভাগ পাবো না। কিন্তু মা, আমি এগুলো এখন আর সহ্য করতে পারছি না। সবকিছুই তো করে দেখে নিয়েছি, কিন্তু ও থাকতে কেউ একবার আমার দিকে তাকায় না। মা, আমার বার্থডে পার্টিতে সব ফ্রেন্ডদের সাথে রনিত তো আসছে। যদি রনি তোকে দেখে ফেলে মা? না না মা, তুমি এক কাজ করো, নয় ওকে একটা ঘরে বন্ধ করে দাও, নয় ওকে কোথাও পাঠিয়ে দাও। আচ্ছা, তো পার্টিতে সমস্ত কাজ কে করবে? তুই চুপ কর, আমি এ ব্যাপারে একটা কিছু ভেবেছি, চল আমার সাথে, চল তুই। এরপর বিনিতা রবিনাকে নিয়ে মায়াদেবীর কাছে গেল, যিনি একজন বিখ্যাত তান্ত্রিক ছিলেন। তবে তুমি চাইছো যে তোমার সৎ মেয়েকে আমি কালা জাদু করে বিচ্ছিরি বানিয়ে দিই? হয়ে যাবে, কিন্তু দক্ষিণাটা একটু ভারী লাগবে। মা, ওসব নিয়ে আপনি ভাববেন না, ও ঠিক আপনি পেয়ে যাবেন। আপনি শুধু ওই মেয়েটার চেহারাটা বিচ্ছিরি বানিয়ে দিন, আর আমার মেয়ে রবিনাকে যেন সুন্দরী পরীর মতো দেখতে লাগে এমন কিছু করে দিন, যাতে কেউ চোখ ফেরাতে না পারে। ঠিক আছে, তাহলে আমার কথা মন দিয়ে শোনো। আমি একটা কালো জাদু করা কালো কাপড় দেব। ওই কাপড়ের একটা অংশ তোমার সৎ মেয়ের জন্য, আর অন্য অংশটা হবে তোমার নিজের মেয়ের জন্য, বুঝলে? কিন্তু কাপড় দিয়ে ওর চেহারা কি করে খারাপ হবে? মানে ওই কাপড় দিয়ে তৈরি যে কোনো জিনিস ওদের দুজনকেই পরতে হবে, তারপর যা চাইবে তাই হবে। রবিনা আর বিনিতা পুরো প্ল্যানটা সাজিয়ে নিয়েছিল। তান্ত্রিক মায়াদেবীর কাপড়টা যখন ওরা খুলে দেখলো, তখনই দেখলো কাপড়টা মাঝখান থেকে কাটা। একটা কাপড়ে রিনার নাম আর একটা কাপড়ে রবিনার নাম লেখা। এর কিছুদিন পর, এ কি করলে মা? একে তো একই রঙের দুটো কাপড়, তারপর একই ডিজাইনের দুটো গাউন বানালে। এবার কি করে বুঝতে পারবো কোনটা আমি পরবো আর কোনটা ও পরবে? আরে খুব সহজ ব্যাপার, তোর গাউনে আমি গোল্ডেন বাটন লাগিয়েছি, আর ওই পোড়ার মুখের গাউনে না সিলভার বাটন। তাছাড়াও এই গাউনের ভেতরের দিকে তোমাদের দুজনের নাম লেখা ওই কাপড়ের টুকরোটাও রয়েছে। চল চল তাড়াতাড়ি করে ওর গাউনটাকে দিয়ে দিই, তারপর দেখবো দুই গাউনের চমৎকার। এরপর ওরা দুজনে রিনার কাছে পৌঁছালো ওই সিলভার বাটনের গাউনটা নিয়ে। রিনা, এই নে, মা তোর জন্য এই গাউনটা বানিয়েছে পার্টিতে পরার জন্য। না না দিদি, এটা তো খুব দামি মনে হচ্ছে, এটা তুমি পরো না, তোমাকে পরলে খুব ভালো লাগবে। আর জন্মদিন তো তোমার, আমি চাহক কিছু একটা পরে নেব। তুই কি কোনো কথা একবারে বুঝতে পারিস না? যেটা বলা হচ্ছে সেটা কর। জানি তোর অকাত নেই এত দামি গাউন পরার, কিন্তু আমাদের মনটা তো খুব দয়ালু, তাই তোকে এত দামি ড্রেস দিচ্ছি। কারণ পার্টিতে তুই খারাপ জামা কাপড় পরে ঘুরলে লোকেরা আমাদেরকেই খারাপ বলবে, তাই এটাই চুপচাপ পরে নে। রিনার ওই গাউন পরতে একটুও মন ছিল না, কারণ ও জানতো যে বিনিতা এটা মন থেকে ওর জন্য বানায়নি। কিন্তু তাও সে গাউনটা পরেই নিল। আর অন্যদিকে রবিনা আজকে খুব খুশি ছিল। আহা, আমার গোল্ডেন বাটন দেওয়া গাউন, এটা পরলে তো আমি পরীর মতো সুন্দরী হয়ে যাব, আর রুনিত হবে আমার, আর ওই রিনাকে সবাই ঘৃণা করবে। সত্যি বলছি মাইরি, যা আনন্দ হচ্ছে না আমার।
এই বলে রবিনা গাউন নিয়ে রেডি হতে চলে গেল। তারপর পার্টিতে, আরে রনিত বাবা, তুমি এসে গেছো? রবিনা তো কখন থেকে তোমার খোঁজ করছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রবিনা কোথায় আন্টি? ও তো রেডি হচ্ছে। সত্যি আজকে ওকে না খুব সুন্দরী লাগছে। এমনিতেই তো মেয়েটা আমার সুন্দরী, তারপর এই গাউন পরে না একদম পরীর মতো লাগছে। তুমি দেখলে না আর চোখ ফেরাতে পারবে না। বিনিতা বলেই যাচ্ছিল, কিন্তু রনিতের ওইদিকে কোনো খেয়ালই ছিল না, কারণ তার চোখ তো একটা জায়গায় আটকে গিয়েছিল। শুধু ও নয়, পার্টিতে থাকা সবাই ওর দিকেই তাকাচ্ছিল। বিনিতা এটা বুঝতে পেরে ওইদিকে তাকিয়ে দেখল, হে ভগবান, এটা কি করে হলো? এ তো আগের থেকেও অনেক বেশি সুন্দরী হয়ে গেল। এ কি করে হলো? আন্টি, এটা কে? এর থেকে সুন্দরী মেয়ে তো আমি আজ পর্যন্ত দেখিনি। আরে এত সুন্দরীও নয়। তুমি তো এখনো রবিনাকে দেখোনি, তাই বলছো। ও তো আমার বাড়ির কাজের লোক। দাঁড়াও, আমি রবিনাকে নিয়ে আসছি। দেখবে আমার মেয়ে কত সুন্দরী। এরপর বিনিতা রবিনার ঘরে দৌড়ে গিয়ে দেখলো যে ওর ঘরে সব জিনিস ছড়িয়ে আছে। কিরে রবিনা মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে মা? এরপর যখনই রবিনা মুখ তুলল, ভয়ে তো বিনিতা চিৎকার করে উঠল। রবিনার হাতে আর মুখে লম্বা লম্বা চুল গজিয়ে গেছিল, আর চামড়া যেন পুড়ে গিয়েছিল। মোটের ওপর এখানে উল্টো চাল হয়ে গিয়েছিল। কিন্তু এটা হলো কি করে? কারণ তোমার টেলার ভুল কাপড়ে ফুল বোতাম লাগিয়ে দিয়েছিল। এই দেখো, এই কাপড়ে রিনার নাম লেখা আছে, যে গাউনটা তুমি আমাকে পরিয়ে দিলে। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। তাই রবিনাও নিজের ভুলের শাস্তি পেয়েছিল। তাই নিজের বার্থডে পার্টিতে নিজেই কারোর কাছে মুখ দেখানোর মতো ছিল না। Best buddies. Hello friends. Thanks for watching this video. अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक, सब्सक्राइब, कमेंट्स करें इस वीडियो पर, और हाँ, शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।